প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আজ আমরা মূলত আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে পাকিস্তান তুরস্কের সাথে সম্পর্ক এখন কোন জায়গায়, কেমন জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর তারেক শামসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং আমাদের সাথে আরও আছেন হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমার এই সময় অনুষ্ঠানে। ডক্টর তারেক শামসুর রহমান, আপনি আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক এবং এ বিষয়ে অনেক লেখালেখি করেন। আপনি তীক্ষ্ণ নজর রাখছেন আন্তর্জাতিক ঘটনাবলীর উপর, আমরা জানি। তা আমরা পাকিস্তান বা তুরস্ক প্রসঙ্গে যাওয়ার আগে একটা নতুন প্রসঙ্গ 2-3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে একটি রাজনৈতিক দলের একজন নেতার সম্পর্ক নিয়ে দিল্লিতে বৈঠক হয়েছে ইত্যাদি, এমন বেশ কয়েকদিন ধরে পত্রপত্রিকায় লেখা হচ্ছে এবং সরকার এটা নিয়ে রিয়্যাক্ট করেছে। সরকার বলেছে যে এই ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে এটা তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এবং আজকের ডেভেলপমেন্ট হলো যে ওই নেতা আসলাম চৌধুরী, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনি এই বিষয়টা হঠাৎ করে মোসাদ প্রসঙ্গ কেন আসলো, বা ইসরায়েলের সাথে যেহেতু আমাদের সম্পর্ক নাই, এই সার্বিক বিষয়ে আপনি কি, আপনার স্টাডি কি বলে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম কথা যেটা বলতে হয় যে যেহেতু আমাদের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, সে কারণে আমি খুব অবাক হয়েছি যে বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা কি কারণে, কোন যুক্তিতে এবং তার যে ফারসাইটনেস কোন পর্যায়ে গেলে তিনি একজন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নেতার সাথে কথা বলেন। ফলে আজকে সরকার যে তাকে গ্রেপ্তার করেছে, আমি মনে করি এটা যথেষ্ট যুক্তিযুক্ত। এবং তিনি তো এক ধরনের বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যে তিনি কাজটি করেছেন, ফলে সরকার যেভাবে রিয়্যাক্ট করেছে আমি মনে করি রিয়্যাক্টটা যথেষ্ট যুক্তিযুক্ত। এবং হয়তো এখন হয়তো সরকার তার গ্রেপ্তার করার পর তার ভেতর থেকে হয়তো তথ্য বেরিয়ে আসবে তার কোনো বদ উদ্দেশ্য ছিল কিনা, বা কিংবা কোন উদ্দেশ্যে তিনি কথা বলেছেন। আসলে বিষয়টা যেটা আমাকে খুব অবাক লাগে যে যারা অতীতে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল যে দল, সেই দলের একজন যুগ্ম মহাসচিব, তিনি কি করে এটা চিন্তা করতে পারলেন যে তিনি ইসরায়েলের একজন গোয়েন্দা সংস্থার সাথে নেতার সাথে তিনি কথা বলবেন। ফলে এটা শুধু তার ব্যক্তিগত ইমেজ নয়, দলের একটা বড় ধরনের তিনি ক্ষতি করেছেন। আমি তো বলবো যে বাংলাদেশের রাষ্ট্রেরও তিনি একটা ক্ষতি করেছেন, একটা ইমেজ নিয়ে একটা প্রশ্ন উঠেছে। এবং এতে করে মুসলিম বিশ্বে আমাদের একটা বাজে ইমেজ চলে যেতে পারে। ফলে এটা তিনি যথেষ্ট, আমি তো মনে করি যে তিনি যথেষ্ট বাংলাদেশের ক্ষতি করেছেন এই যে আসলাম চৌধুরী। এবং বিএনপি, তিনি এখনও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা কী করে থাকেন, এটাও আমার কাছে অবাক করার বিষয়। এবং আমি বিএনপির যে মহাসচিব, তার স্টেটমেন্ট দেখেছি গতকালকে। তিনি বলেছেন যে বিএনপির সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক না থাকে তাহলে এই বিএনপির একজন যুগ্ম মহাসচিব কি করে দেখা করতে পারেন, এই প্রশ্ন তো জনমানুষে এখন উঠতে পারে। ফলে এই বিষয়টি খুব স্পর্শকাতর এবং সরকারের যেভাবে রিয়্যাক্ট করেছে, আমি সঠিকভাবে সরকার কাজটি করেছে। হুমায়ুন কবির, আমরা দেখি যে মোসাদ, যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, তার সাথে ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ের একটা ভালো সম্পর্ক আছে বলে আমরা জানি। এবং ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক খুব ঐতিহাসিকভাবে খুব সুন্দর। এই প্রেক্ষাপটে ইসরায়েলের সাথে যেহেতু আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, একজন গোয়েন্দা সংস্থার, যেমনটি ডক্টর তারেক শামসুর রহমান বলেছেন, যে তাদের সাথে বাংলাদেশের একজন রাজনৈতিক দলের নেতা দেখা করাটা কতটা শোভন, এবং এটা এই প্রেক্ষাপটে আসলে কিভাবে সরকারের বা কি রিয়্যাক্ট করা উচিত, বা বিএনপি বা কিভাবে এটাকে হ্যান্ডেল করবে, বা বাংলাদেশে কতটা ক্ষতি হলো কিনা? ধন্যবাদ আপনাকে। বন্ধু তারেকের সাথে সুর মিলিয়ে বলবো যে এটা খুব বুদ্ধিজনচিত কাজ হয়নি, এটুকু বলা চলে। দুইটা কারণ। একটা হচ্ছে যে ধরেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তিনি যে রাজনৈতিক দলেরই হন,
তিনি অন্য রাজনৈতিক দলের সাথে ভিন্ন দেশেও হতে পারে, তাদের সাথে যোগাযোগটা কিন্তু এটা হলো একটা স্বাভাবিক যোগাযোগ হিসেবে মনে করা যেতে পারত। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেনে বা না জেনেই যদি কোনো এই ধরনের কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগে সম্পৃক্ত হন, তাহলে তো সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এবং বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে যদি কোনো যোগাযোগ হয়, সেখানে একটা বাড়তি উপাদান আসবে, কারণ ইসরায়েলের সাথে তো আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই। সেখানে আমার ধারণা আসলাম চৌধুরীর আরেকটু চিন্তার সুযোগ ছিল। তিনি সেটা ব্যবহার কেন করেননি সে সম্পর্কে আমরা জানি না। তবে আজকের খবর যেটা পত্রপত্রিকায় এসছে যে তাকে আটক করা হয়েছে, এবং আমার ধারণা যে এখন আমাদের দেশের যারা আছেন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার কাছ থেকে তথ্য জানবার চেষ্টা করবেন যে তিনি কোন অবস্থার প্রেক্ষিতে বা কেন এই ধরনের সংশ্লিষ্টতায় গিয়েছিলেন। আর এই দিক থেকে যেটা আমরা খানিকটা স্বস্তির বিষয় হচ্ছে যে বিএনপির সেক্রেটারি জেনারেল উনিও কিন্তু বলেছেন যে এটা তার ব্যক্তিগত বিষয়, দল এই দায়িত্ব নিচ্ছে না। কাজেই সেই দিক থেকে আমি মনে করছি যে হয়তো তিনি এটা ব্যক্তিগত উদ্যোগেই বা বেশি উদ্যোগী হয়ে কাজটা করে ফেলেছেন হয়তো। এখন যেটা আমরা লক্ষ্য করব, এতে বাংলাদেশের কোনো ক্ষতি যেন না হয় এবং বাংলাদেশের স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে, সেটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, সেটার সাথে যদি একজন দেখাও করে, কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা কি বাংলাদেশের ব্যাপারে কোনো আগ্রহ থাকার কোনো বিষয় থাকতে পারে? এটা তো জানা মুশকিল, তবে থাকতেই পারে, আমরা জানি না। সেটা আমাদের কাছে তো ওই রকম তথ্য আমরা জানি না। আর যারা গোয়েন্দা সংস্থার লোকজন যারা কাজ করে, তাদের আবার কাজের পদ্ধতি আছে, যার তাদের পেশাগত পদ্ধতি নিয়েই তারা কাজ করেন। সেক্ষেত্রে কতটা আগ্রহ আছে কি না সেটুকু আমরা জানি না। কিন্তু যেহেতু আমাদের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক নেই, সেহেতু আমরা এই ধরনের যোগাযোগ আমরা এড়িয়ে চলি। এমনকি কূটনৈতিক পর্যায়েও কিন্তু সচরাচর তাদের সাথে আমাদের যোগাযোগ থাকে না, যেটা অনেক ক্ষেত্রেই হয়তো শিষ্টাচারের খাতিরেও করা হয়, আমরা সেটুকু এড়িয়ে চলি। তার কারণ হচ্ছে যে এক হচ্ছে ইসরায়েলের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই, আর একটা হচ্ছে যে ইসরায়েলি বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে প্যালেস্টাইনিদের প্রতি তাদের যে আচরণ, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের প্রতি তাদের যে আচরণ, সেটা কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের মানুষ কখনোই আমরা অনুমোদন করি না। কাজে সেই ক্ষেত্রে একটা নৈতিক অবস্থানও আমাদের আছে যে যারা এই ধরনের প্যালেস্টাইনি জনগণের বিরুদ্ধে, অন্যান্য মুসলিম দেশের বিরুদ্ধে এমন নেতিবাচক কর্মকাণ্ডে নিয়োজিত, তাদের সাথে আমরা নৈতিকভাবে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। যে আমরা এই আলোচনা আমরা আর বেশিক্ষণ না টানি, আমরা বরং পাকিস্তান ইস্যু নিয়ে একটু কথা বলি। আমরা তার আগে দুজন মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আইনমন্ত্রী, পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে, যেহেতু বিশেষ করে জামাতের যে আমির নিজামীর ফাঁসির পর থেকে বেশ কথাবার্তা হচ্ছে, তো সেটা আগে দেখে নিই দুই মন্ত্রী কি বলেছেন। পাকিস্তানের বিষয়টি ফার মোর গ্রেভ এবং আমাদের জন্য খুবই ডিস্টার্বিং, এবং সেখানে শুধুমাত্র যে ফাঁসির সময় নিন্দা করা হয়েছে তা নয়, আমরা অতি সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথের একটি বৈঠকে আমরা এরকম তথ্য পেয়েছি যে ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে অবস্থান নিয়ে তারা কিছু বক্তব্য দিয়েছেন, এবং সেটা আরও বেশি মাথা ব্যথার কারণ বাংলাদেশের জন্য। এবং ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়গুলি আমরা অবশ্যই মাথায় রাখবো। আমার মনে হয় যে পাকিস্তান এখনও ঘুমের থেকে উঠে নাই। তার কারণ হচ্ছে যে ৪৬ বছর হয়েছে আমরা স্বাধীন হয়েছি। আমাদের আভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের কথা বলাটা উচিত না। সিমলা এগ্রিমেন্টের মধ্যে আমাদের দেশে ভিতরে যারা অপরাধ করেছিল তাদেরকে কোনো ক্ষমা বা তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য কোনো কথা লেখা আছে বলে আমার পড়া হয় নাই। আরেকটা বিষয় ছিল যেখানে তারা চুক্তি লঙ্ঘন করেছেন, সেটা হচ্ছে স্ট্র্যান্ডেড পাকিস্তানি যারা, তাদেরকে তারা ফেরত নিয়ে যাওয়ার কথা ছিল, সেইটা তারা ফেরত নেন নাই। আইনে বলে কেউ চুক্তির শর্ত যদি ভঙ্গ করে সেই চুক্তি বাতিল হয়ে যায়। সেই ক্ষেত্রেও কিন্তু এই চুক্তিটি আর গ্রহণযোগ্য না। আচ্ছা, আমরা দেখি যে নিজামী শুধু ফাঁসি নয়, এর আগে যতগুলো ফাঁসি হয়েছে প্রত্যেকের সময় পাকিস্তান যে আচরণ করেছে,
যেমন পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেন বলেছেন ডিস্টার্বিং, এবং সেটা আমাদের অভ্যন্তরীণ বিষয় না গলানোর মতোই, এবং যেটা আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদও করা হয়েছে, সবসময় এটা প্রতিবাদও করা হচ্ছে। কিন্তু পাকিস্তানের যে এই যে কূটনৈতিক আচরণ আমাদের সাথে করলো, বা এটা কি আসলে কূটনৈতিক বিহেভিয়ার মধ্যে পড়ে কিনা, এবং এটা আমাদের আসলে এখন কি করা উচিত? না, প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন যে কূটনৈতিক আচরণের মধ্যে পড়ে কি না, আমার জবাবটা হচ্ছে না, এটা পড়ে না এই জন্য যে দেখেন, দুটো দেশের সাথে যখন একটা সম্পর্ক রচনা হয়, রচিত হয়, তখন কতগুলো নর্মস থাকে, এবং জাতিসংঘের চার্টার অনুযায়ী একটা দেশ আরেকটা দেশের সাথে সম্পর্ক রক্ষা করে। জাতিসংঘের চার্টারে ক্লিয়ারলি বলা আছে একটি দেশ অন্য আরেকটি দেশের অভ্যন্তরীণ ঘটনায় নাক গলাবে না, নাক গলাতে পারবে না। কিন্তু আপনি যেভাবে বললেন, আমরা বারবার লক্ষ্য করেছি যখন যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হলো প্রক্রিয়াটা, তখন একের পর এক তাদের আচরণগুলো কখনোই বন্ধুত্ব সুলভ ছিল না বাংলাদেশের প্রতি, এবং সবসময় এক ধরনের নেতিবাচক দৃষ্টিকোণ থেকে তারা এই বিষয়টাকে দেখেছে। শুধু তাই নয়, তারা পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়েছে, এটা আপনি জানেন। ফলে এই ঘটনাগুলো সরাসরিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপের শামিল, এবং যেটা বাংলাদেশের পক্ষ থেকে যে রিয়াকশন দেখানো হয়েছে এটা খুবই স্বাভাবিক এবং যুক্তিযুক্ত। এখন করণীয়টা হচ্ছে, যেটা আমি মনে করি, এটা ডিপ্লোম্যাটিক, আমার বন্ধু হয়তো দীর্ঘদিনের ডিপ্লোম্যাট, তিনি হয়তো ভালো বলতে পারবেন কিভাবে এটাকে আমরা ডিপ্লোম্যাটিক কূটনৈতিকভাবে আমরা এটাকে অ্যাপ্রোচ করব। আমি একাডেমিশিয়ান হিসাবে আমি যেটা মনে করি যে যেহেতু বাংলাদেশ এবং পাকিস্তান একাধিক ফোরামে আছে, সার্কে আছে, ওআইসিতে আছে, আরও বেশ কিছু ফোরামে আছে, এবং সেখানে কিছু কিছু স্বার্থ আমাদের আছে, কিন্তু এইভাবে যদি বারে বারে পাকিস্তানের পক্ষ থেকে নেতিবাচক অ্যাপ্রোচ আমরা দেখি, তাহলে সঙ্গত কারণে এই দুদেশের সম্পর্কের উপর একটা প্রশ্ন তুলবে। এখন সেক্ষেত্রে একটা হতে পারে যে আমরা হয়তো আমাদের ডিপ্লোম্যাটিক মিশনকে কাট সাইজ করে রাষ্ট্রদূতকে আমরা পর্যায়ে প্রতিনিধিত্ব না করে হয়তো আরও লোয়ার লেভেলে প্রতিনিধিত্ব করতে পারি, সেটা একটা হতে পারে তাদের প্রতিবাদের ভাষা হিসাবে। হতে পারে এরকম যে আমাদের কূটনৈতিক যে জনসংখ্যা আছে ওখানে সেটা কমিয়ে আনতে পারি। তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাটা বোধহয় ঠিক হবে না, কারণ এতে করে একটা ব্যাড মেসেজ চলে যেতে পারে। তবে এক্ষেত্রে পুরো বিষয়টাই আমাদেরকে হ্যান্ডেল করতে হবে অত্যন্ত দক্ষতার সাথে, কূটনৈতিকভাবে, যাতে করে আমাদের স্বার্থ যেন হানি না হয়, এবং বিদেশে বাংলাদেশ সম্পর্কে যেন কোনো একটা বিভ্রান্তিকর ধারণার জন্ম না হয়। জি, এই পাকিস্তানের সাথে সেই যে অনেক আগের থেকেই, যখন মুক্তিযুদ্ধের সময় তখন তো একটা গভর্নমেন্ট ছিল, এখন তো তারপরে তো অনেকগুলো গভর্নমেন্ট পাকিস্তানে আসছে, কিন্তু যেমন আইনমন্ত্রী বলেছেন তাদের তো ঘুম ভাঙেনি বলে মনে হচ্ছে। কিন্তু সেই গভর্নমেন্ট কি করেছে, এত নতুন গভর্নমেন্ট আসছে, কিন্তু সবারই কি একই রকম স্ট্র্যাটেজি, এবং তাদের যে বিহেভিয়ার বারবার, এবং সেই বিহেভিয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যে সংযমের সাথে যে আচরণ দেখাচ্ছে, সেটাকে আপনি কেমন দেখেন? এবং আসলে আমাদের যেমন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে আসলে ভাবার সময় এসেছে তাদের সাথে সম্পর্ক, এবং ডক্টর তারেক শামসুর রহমান কিছু বলেছেন। আপনি একজন তো প্র্যাকটিসিং রাষ্ট্রদূত ছিলেন, আপনি নর্মসগুলো ভালো জানেন, আমরা তো সেটা জানি না, কিন্তু আপনি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে মাননীয় আইনমন্ত্রী মহোদয় বলেছেন তারা এখনো জাগেনি বা ঘুমিয়ে আছে, আসলে তারা জেগেই আছে। এখন মুশকিল হলো যে জেগে যদি কেউ ঘুমাবার ভান করে তখন কিন্তু এটা মুশকিল। এবং এখানে যে জায়গাটা মৌলিক সমস্যা আমার কাছে মনে হয় যে পাকিস্তান এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের আমাদের মুক্তিযুদ্ধের সময়ে আমাদের স্বাধীনতার যে স্পৃহা, আমরা যে স্বাধীন হতে চেয়েছি, এবং এটাই যে আমরা আমাদের জনগোষ্ঠীর প্রত্যাশা এবং বলতে পারেন আপনি আশা ছিল, এই জিনিসটা পাকিস্তান কিন্তু এখনও হজম করতে পারছে না। তাদের কাছে বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধ, আমরা যেটাকে মুক্তিযুদ্ধ বলি, সেটা তাদের কাছে পাক ভারত যুদ্ধ, একটা ষড়যন্ত্রের ফসল। তো কাজেই আপনি যখন আপনার একটা অবস্থাকে ষড়যন্ত্র হিসাবে চিত্রায়িত করেন বা ব্যাখ্যা করবার চেষ্টা করেন, তখন কিন্তু আপনি রং কনক্লুশন বা উপসংহারে পৌঁছে যান। এবং এখন
যে সমস্যাটা পাকিস্তানের, এখন না শুধু, আমরা এটা অনেক দিন ধরেই দেখছি, সেটা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের ঘটনা বলি, বাংলাদেশ নিজের সিদ্ধান্তে কিছু আমরা মুক্তিযুদ্ধের সময় করেছি, এখনও করছি, এই জায়গাটায় তাদের আমার ধারণা তারা এখনও স্বাচ্ছন্দ্য বোধ করছে না, এবং করছে না বলেই তারা এখানে আমাদের যখনই আমরা কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে যাই তখন কিন্তু তারা সেখানে অস্বস্তি বোধ করে। আর এছাড়াও আমার ধারণা আরেকটা হচ্ছে যে পাকিস্তানের ভেতরে এখনও প্রভাবশালী গোষ্ঠী আছে যারা আমাদের এই মুক্তিযুদ্ধের সময়তে এখানে গুরুতর অপরাধ যেগুলো সংগঠিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধ যেগুলো সংগঠিত হয়েছে, তার সাথে তাদের সংশ্লিষ্টতা ছিল, এটা তো সত্যি কথা। এবং তারা কিন্তু এখনও যখনই এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়, কোনো উদ্যোগ হয়, বিচার প্রক্রিয়া সামনে যায়, তখনই কিন্তু তারা অস্বস্তি বোধ করে। এবং এখানে এটাও আমরা জানি যে এখানে রাজনৈতিক দলের সহযোগী সংগঠন আছে, তো সেখানেও কিন্তু এক ধরনের অভ্যন্তরীণ শক্তি আছে যারা এই বিষয়টা নিয়ে সচল এবং সক্রিয় থাকতে চায়, এবং তারাই এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসে নানান ধরনের বিরূপ মন্তব্য, যেটা আমরা দেখছি গত কিছুদিন ধরে। তো আমাদের দিক থেকে আমরা যে অবস্থান নেওয়া দরকার, সেই অবস্থান আমার ধারণা সরকারিভাবে তারা যে অবস্থান নিয়েছে, আমরা তাদের বক্তব্য গ্রহণ করছি না, 1 নম্বর। 2 নম্বর হলো যে আমাদের দিক থেকে যেটা বলা দরকার জোরের সাথে আমরা সেই কথাটা তাদেরকে বলে যাচ্ছি। আর 3 নম্বর হচ্ছে এই ধরনের অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, অপরাধের সাথে আমরা সেই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই দায়টাকে মেটাবার চেষ্টা করছি। এবং বাংলাদেশের দিক থেকে আমরা এই স্টেপসগুলো বা আমরা অবস্থানগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আমি মনে করি সেটার দিক থেকে আমরা আমাদের যা কাজ আমরা সেটা করে যাচ্ছি, এবং সেটা সঠিক। আর এখন যেটা আপনি বলছেন যে আমরা এখান থেকে কোথায় যাব, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় কিন্তু উনি বলেছেন কথাটা, আমি আরেকটু যোগ করতে চাই যে অবস্থা পাকিস্তান তার বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে কি ধরনের আচরণ করে সেটাকে আমরা দেখে বিচার বিবেচনা নিয়ে অবস্থার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেব যে সম্পর্কের অবস্থান বা সম্পর্কের মান কোন পর্যায়ে থাকবে। যদি দেখা যায় যে পাকিস্তান এই ধরনের কর্মকাণ্ড করেই যাচ্ছে, তখন সেখানে আমরা চিন্তা করে দেখতে হবে যে, যেটা বন্ধু তারেক একটু আগে বলল, যে সম্পর্ক আমরা কি সর্বোচ্চ পর্যায়ে রাখবো নাকি অন্য পর্যায়ে নিয়ে যাব। তবে একটা জিনিস আমি তারেকের সাথে একমত, সেটা হচ্ছে যে সম্পর্কের বিস্তৃত সম্পর্কের এটা একটা উপাদান, আরও কিন্তু সম্পর্কের উপাদান আছে। এবং এইটা মনে রাখতে হবে যে এখানে এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, অন্যান্য বিষয়ও গুরুত্বপূর্ণ। আমরা একটা আঞ্চলিক প্রতিষ্ঠানের সহযোগী, আমরা এক অংশে প্রতিবেশী, এক অংশে আমরা মুসলিম বিশ্বের অংশ। কাজেই আমাদেরকে সামগ্রিক বিষয়গুলো বিবেচনা রেখেই কিন্তু সম্পর্ককে কোন পর্যায়ে রাখা দরকার সেটার মূল্যায়ন আমাদেরকে করতে হবে। এবং এখানে আমি মনে করি যে যুক্তি, বিচার বিবেচনা এবং সামগ্রিক অবস্থার প্রেক্ষাপট মনে রেখেই আমাদেরকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে। শামসুর রহমান, পাকিস্তান প্রসঙ্গ তো আমরা আলোচনা করলাম, এখন তুরস্ক প্রসঙ্গে আসি। তুরস্কর আচরণও আমরা দেখলাম খুব একটা পরিষ্কার নয় বলে আমার কাছে মনে হচ্ছে, আপনারা ভালো বলতে পারবেন, যে রাষ্ট্রদূতকে আসলে প্রত্যাহার করা হলো না, উনি ছুটিতে গেলেন, সেটা নিয়ে বেশ নিউজ, দুই রকম ধোঁয়াশা আছে। এবং আমরা তুরস্ক দেখছি যে এই বিচারের যে আমাদের যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে, এর আগে বিভিন্ন সময় তারা এটা যাতে মৃত্যুদণ্ড দেয়া না হয় সে ব্যাপারে তারা বলেছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে তুরস্ক আবার কেন এরকম আচরণ করছে বলে মনে হয়? না, তুরস্কের যে বিষয়টা প্রথমে ওইভাবে বলি যে রাষ্ট্রদূতকে তারা ডেকে পাঠিয়েছেন, মানে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছেন তারা, আমার ধারণা। তবে ডিপ্লোম্যাটিক রিলেশন তারা কাট অফ করেনি, তারা ডিপ্লোম্যাটিক রিলেশন থাকবে। এবং আমার ধারণা কিছুদিন পর্যন্ত সম্ভবত তুরস্কের রাষ্ট্রদূতের প্রতিনিধিত্ব বাংলাদেশে থাকবে না, এবং আমরা হয়তো কয়েক মাস পর একজন নতুন রাষ্ট্রদূতকে পাবো এখানে। এটা হলো একটা দিক। তাহলে প্রশ্নটা আসলে তুরস্ক এই কাজটা কেন করলো? দেখেন, আপনাকে এটা বুঝতে হবে যে তুরস্কের যে
দল এখন ক্ষমতায়, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, এই দলটি মূলত ইসলামিক ব্রাদারহুডের একটা এক্সটেনশন, অর্থাৎ ইসলামিক ব্রাদারহুডের যে সংগঠন তারই রাজনীতিক মতাদর্শ ধারণ করে এরদোগানের নেতৃত্বাধীন যে ইসলামিক জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এবং বাংলাদেশে যে জামাতে ইসলামী তারাও ঠিক ইসলামিক ব্রাদারহুডের রাজনৈতিক দর্শনটাকে তারা ধারণ করে। অর্থাৎ আমি যদি ওইভাবে বলি যে ইসলামিক ব্রাদারহুড একটা আন্তর্জাতিক পরিসরে একটি রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠনগুলো হচ্ছে তুরস্কে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশে জামাত ইসলামী। এদের রাজনৈতিক দলের মধ্যে এদের মধ্যে মতাদর্শ এক এবং একই মতাদর্শ এরা ধারণ করেন, এবং পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু এরকম তারা এই দলের অঙ্গ সংগঠন আছে। ফলে আমার যেটা ধারণা, যখনই যুদ্ধ অপরাধীদের বিচার, মৃত্যুদণ্ড ডিক্লেয়ার হচ্ছে, কার্যকর করা হচ্ছে, তুরস্কে এটা রিয়াকশন হয়েছে। এবং তুরস্কের আগেও আপনার স্মরণ আছে নিশ্চয়ই, তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছে, এবং সেটা কিন্তু তুরস্কের অন্য দল করেনি, এই ইসলামিক জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইসলামিক দলটাই তারা করেছে। ফলে সর্বশেষ যে জামাত ইসলামের আমিরের মৃত্যুদণ্ড যখন কার্যকর করা হয়, তার ফলশ্রুতিতেই আমরা দেখলাম যে রাষ্ট্রদূতকে তারা প্রত্যাহার করে নিলেন। কিন্তু একটা জিনিস আপনি মনে রাখবেন যে তুরস্কের বাংলাদেশে অনেক স্বার্থ আছে। তুরস্ক এয়ারলাইন্স বাংলাদেশে ব্যবসা করে, তাদের বেশ একাধিক ফ্লাইট আছে, আমাদের দু দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক একদম খারাপ না, ভালো সম্পর্ক। ফলে এই ব্যবসায়িক সম্পর্কের স্বার্থে বিবেচনা করেই আপনি দেখবেন আগামী হয়তো 5-6 মাসের মধ্যেই হয়তো আমরা একজন নতুন রাষ্ট্রদূতকে পাবো। পুরনো রাষ্ট্রদূত হয়তো ফিরে আসবেন না, কিন্তু নতুন একজন রাষ্ট্রদূতকে পাবো। এবং এই দুটো দেশের মধ্যে সম্পর্ক যেটা ছিল সেটা খুব একটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমার মনে হয় না। ফলে টাইম বিং হয়তো একটু জটিলতা তৈরি হয়েছে, কিন্তু আলটিমেটলি এটা আর থাকবে না। আলটিমেটলি কারণ তাদের স্বার্থ বেশি। ইসলামিক ওআইসিতে দুটো দেশ আছে, আপনার নিশ্চয়ই স্মরণ আছে যে কিছুদিন আগে যে ওআইসির কনফারেন্স হলো ইস্তাম্বুলে, সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়েছিলেন এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেছেন। ফলে এই দুটো দেশের মধ্যে সম্পর্ক আছে এবং সেটা থাকবে, এটাই স্বাভাবিক। জি, আপনি কীভাবে দেখেন তুরস্ক এই যে আচরণটা করলো, এবং সেটা বাংলাদেশ সরকারের কাছে কিন্তু এখন পর্যন্ত মন্ত্রী যে কথা বলছেন সেটা হলো যে উনি যে প্রত্যাহার করেছেন এরকম তথ্য বাংলাদেশের কাছে নাই, যেটা নিয়ম তিনি ছুটিতে যাচ্ছেন এরকম তথ্যই মন্ত্রণালয়ে আছে। কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে বলা হচ্ছে। কিন্তু যেটাই হোক, সেটা হচ্ছে উনি ছুটিতে যাক আর প্রত্যাহার করা হোক, এখন তুরস্কের সাথে আমাদের যে সম্পর্কের কি কোনো অবনতি হলো, বা এতে কোনো আমাদের মেরামত করার কোনো বিষয় আছে কিনা, বা কি আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আবার রাষ্ট্রদূত তিনি ছুটিতে যান অথবা তাকে ডেকে পাঠানো হোক অথবা তিনি প্রত্যাহারিত হন, এই তিনোটারই একটা ইমপ্লিকেশন কিন্তু আছে। এখানে যেটা তারেক বলল, 3টা অবস্থার কিন্তু আমরা দেখতে পাই। একটা হচ্ছে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে মন্ত্রণালয়ের কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার প্রত্যাহারিত হওয়া বা ডেকে পাঠাবার কোনো তথ্য নাই। তিনি ছুটিতে যাচ্ছেন সেই তথ্যটা আছে, এটা একটা অবস্থান। আন্তর্জাতিক মিডিয়ায় আবার আমরা দেখছি যে তাকে ডেকে পাঠানো হয়েছে আলোচনার জন্য। আর আরেকটা আমাদের দেশীয় মিডিয়াতে এসছে যে তাকে প্রত্যাহার করা হয়েছে। এখন এই 3টার ইমপ্লিকেশন আন্তর্জাতিক মিডিয়াতে রয়টার বলছে প্রত্যাহার করা হচ্ছে, এবং তুরস্কের যে নিজস্ব নিউজ এজেন্সি তারা বলছে যে ডেকে পাঠানো হয়েছে। এখন ধরেন তিনি ঢাকায় নাই, এটা পরিষ্কার, তিনি আঙ্কারায় ফেরত গেছেন, এটা আমরা। এবং যেই প্রেক্ষাপটে তিনি গেছেন সেই প্রেক্ষাপটটা যদি বিবেচনা করি, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের অবস্থানের সাথে তাদের অবস্থানের একটা পার্থক্য আছে। এবং সেটা তারই কনসালটেশনের জন্য তুরস্কে বা আঙ্কারায় ফেরত যাওয়ার এর সাথে সম্পর্কটা কি, সেটা কিন্তু এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। তিনি স্বেচ্ছায় ছুটি নিয়ে গেছে, না তাকে নির্দেশ দিয়ে নেওয়া হয়েছে, বা তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে এক ধরনের মতের পার্থক্য এখানে প্রতীয়মান হয়েছে, এবং সেই কারণেই হয়তো আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় 2বার কিন্তু মিডিয়ার সাথে কথা বলতে হয়েছে।
তবে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক রাখতে আগ্রহী, এবং সেজন্যই এই বিষয়টা নিয়ে বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় এটার নেতিবাচক দিকটাকে সামনে নিয়ে আসেনি। এবং বাংলাদেশ সঙ্গত কারণে তাকে বললো একটু আগে যে আমাদের সাথে ঐতিহাসিক একটা যোগাযোগ তুরস্কের আছে, বহুদিন আমরা সেই খেলাফত আন্দোলন থেকে আমরা জানি যে আমাদের যোগাযোগ আছে, বা প্রায় আমাদের $1 বিলিয়ন বাণিজ্য, আমাদের এক্সপোর্ট আছে $1 বিলিয়ন, আমাদের প্রায় 4 থেকে 5 লাখ বাংলাদেশি আছে যারা তুরস্কে আছে। তুরস্ক ওআইসির নেতৃস্থানীয় একটি দেশ, মধ্যপ্রাচ্যের বা মুসলিম বিশ্বের একটা গুরুত্বপূর্ণ দেশ। এই সামগ্রিক বিবেচনা করে আমরা আমাদের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে এখনো পর্যন্ত এমন কোনো উদ্যোগ নেইনি যাতে আমরা তুরস্কর সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়, তেমন কাজ নেই আমরা করি। তুরস্কের দিক থেকে তুরস্ক এই উদ্যোগ নিয়েছে, যদি হয়ে থাকে তাতে তাদের যে মতামত সেটা তারা প্রকাশ করেছে। তবে আমার ব্যক্তিগতভাবে ধারণা যে এই বিষয়ে আমাদের রাষ্ট্রদূত কিন্তু এখনও আঙ্কারাতে আছেন, কাজেই আমাদের দিক থেকে আমরা যদি কোনো এখানে গ্যাপ তৈরি হয়ে থাকে সেটাকে মেরামত করবার জন্যে বা সেটাকে পূর্ণতা দেওয়ার জন্যে আমাদের দিক থেকে আমরা দরকার হলে আমাদের এই বিষয়ে যুদ্ধাপরাধ, মৃত্যুদণ্ড কার্যকর, এগুলো কেন হচ্ছে এই বিষয়ে তাদের কাছে তথ্য উপাত্ত দিয়ে যদি আমরা আমাদের উপস্থাপন আমরা করতে পারি, তাহলে আবার ধারণা তুরস্ক সরকার হয়তো উপলব্ধি করবে বাংলাদেশের বাস্তব অবস্থাটা। এবং সেটা যদি হয় তাহলে বন্ধু তারেক বলেছে যে নতুন রাষ্ট্রদূত দেখতে পারি, যিনি ফেরত গেছেন বা যাকে ডেকে পাঠানো হয়েছে তিনিও আবার হয়তো ফেরত আসতে পারবেন। তবে আমার ধারণা দুই দিকেরই সম্পর্ক ভালো রাখবার জন্য, স্বাভাবিক রাখবার জন্যে একটা আমি বলবো চাপ আছে। তার কারণ কি, তুরস্কেরও বাংলাদেশের স্বার্থ আছে, বিভিন্ন মুখী স্বার্থ, তো সেটাও তারা আমার ধারণা নষ্ট করতে চাইবেন। আর আমাদের দিক থেকে তো আমরা সেটা চাই না, সেটা আমাদের মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কথা থেকেই সেটা এসছে যে আমরা এটাকে স্বাভাবিক হিসাবে দেখাতে চাই বা দেখতে চাই। আমার ধারণা যে এটা সাময়িক, আমাদের দিক থেকে প্রয়োজন যদি হয় খানিকটা উদ্যোগ নিলে আমার ধারণা আমরা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে পারবো, এবং তুরস্কের মতো গুরুত্বপূর্ণ একটা দেশের সাথে আগামী দিনে সম্পর্ক আরও উন্নত হবে, আমরা সেটা প্রত্যাশা করি। আমরা শেষ পর্যায়ে এসে আরেকটা প্রসঙ্গে আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে আমরা জঙ্গি ইস্যুতে বেশ যেমন হত্যাকাণ্ড হচ্ছে, এবং যে সব হত্যাকাণ্ড হচ্ছে যে অনেক সময় দায় স্বীকার করছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী, আইএসএর অনেক সময় দায় স্বীকার করে, কখনো আল কায়েদা দায় স্বীকার করে, এবং এসব বিষয়ে কনসার্ন যারা আমেরিকা, ভারত, তারা বেশ কনসার্ন প্রকাশ করে। তো আমরা দেখেছি যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা, বড় কর্মকর্তা দক্ষিণ এশিয়া বিষয়ক, নিশাদ দেশাই বিসওয়াল, উনি এসেছিলেন এবং তারপর পরই ভারতের পররাষ্ট্র সচিব ভিজিট করে গিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জঙ্গিবাদ ইস্যুতেই আলোচনা হয়েছে এবং বেশ তারা কথাও বলেছেন, কিন্তু নিশাদ দেশাই বিসওয়াল বললেন যে ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র মিলে জঙ্গিবাদ ইস্যুয়ে কাজ করতে চাই। পররাষ্ট্র সচিব ভারতে, তিনি এসে বলেন যে দ্বিপাক্ষিকভাবে কাজ করতে চান। কিন্তু এখানে দুইজনের স্টেটমেন্টে একটা পার্থক্য দেখলাম। এটা আসলে কূটনৈতিক দিক থেকে বা আন্তর্জাতিক প্রেক্ষাপটে কিভাবে ব্যাখ্যা করবেন? দুটোই ঠিক আছে, দুই অ্যাপ্রোচ। নিশা দেশাই যে অ্যাপ্রোচ করেছেন সেটাও ঠিক আছে, জয়শঙ্কর যেভাবে বক্তব্য দিয়েছেন সেটাও ঠিক আছে। আপনি যদি দেখেন ভারতের পররাষ্ট্রনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে দ্বিপাক্ষিকতা। যেমন আমাদের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য হচ্ছে বহুপাক্ষিকতা। আমরা বহুপাক্ষিকভাবে সমস্যার সমাধানে, ডেভেলপমেন্টে কাজ করি, কিন্তু ভারতের অ্যাপ্রোচটা হচ্ছে দ্বিপাক্ষিক। অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভারত দ্বিপাক্ষিকভাবে সমাধান করবে, ভারতের সাথে ভুটানের সম্পর্ক ভারত দ্বিপাক্ষিকভাবে সমাধান করবে, সেখানে বহুপাক্ষিকতার সুযোগটা কম। ফলে এই যে জঙ্গিবাদের বিষয়টি এসছে, এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য যে একটা সমস্যার কারণ, ঠিক তেমনি এটা ভারতের জন্য একটা সমস্যার কারণ। ফলে এই সমস্যাটাকে ভারত দেখতে চাচ্ছে তাদের দ্বিপাক্ষিকতার আলোকে। অর্থাৎ ভারত চায় যে এই যে জঙ্গিবাদকে দমন করা, জঙ্গিবাদ ইস্যুকে একটা কমন
ফেনোমেননের আনটায় একসাথে দুইটি দেশ একসাথে মিলে এটাকে অ্যাপ্রোচ করবে এবং এটা সমাধান করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোচটা হচ্ছে ভিন্ন। তারা চাচ্ছে যে ভারত যেহেতু এটা বড় দেশ এবং ভারতকে এই অঞ্চলের উন্নয়নে ভারতের একটা ভূমিকা আছে, এটা অস্বীকার করা যাবে না। এবং আপনি জানেন যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বমূলক চুক্তি আছে, যেটা বাংলাদেশের সাথেও মার্কিন যুক্তরাষ্ট্রের আছে। ফলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চাচ্ছে যে জঙ্গিবাদ দমনে এটা তিনটি দেশ একত্রিত হয়ে এই জিনিসটা সমাধান করবে। কারণ জঙ্গিবাদ এখন শুধুমাত্র এটা বাংলাদেশের সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা এবং এই বৈশ্বিক সমস্যাটাকে অ্যাড্রেস করতে হলে, সমস্যার সমাধান করতে হলে এটাকে আঞ্চলিক সহযোগিতার আলোকেই কাজ করতে হবে। হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র একটু বড় দেশ, তাদের প্রযুক্তিগত জ্ঞান, তাদের টেকনোলজি, তাদের জ্ঞান বেশি আছে, হয়তো তারা এটাকে আমাদের সহযোগী শক্তি হিসাবে কাজ করতে পারে। বাট আমরা কখনোই আঞ্চলিক সহযোগিতার বাইরে যে এই সমস্যার সমাধান করতে পারবো না। অর্থাৎ আমি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা বন্ধনে আবদ্ধ হয়ে কোনো চুক্তি করে আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারবো না। আমার সমস্যাটাকে সমাধান করতে হলে ভারতকে সাথে নিয়েই করতে হবে। প্রথমত ভারত বড় অর্থনীতির দেশ, ভারত একটা মিলিটারি পাওয়ার, সুতরাং ভারতের টেকনোলজি আছে, ভারতের মেধা আছে। এই মেধা, জ্ঞান এবং জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করা, কন্টেইন করার জন্য এই ভারতেরকে বাদ দিয়ে আমরা যদি করতে চাই তাহলে জঙ্গিবাদ দমন হবে না। ফলে এখানে ভারতের অ্যাপ্রোচ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোচের মধ্যে পার্থক্য থাকলেও তাদের দুই দেশের অবস্থানগত ঠিক আছে। এখন আমাদের কাজটা হচ্ছে আমরা আমাদের জঙ্গিবাদ দমন করতে চাই, সেক্ষেত্রে আমরা ভারতের সাথে সহযোগিতা নিয়ে জঙ্গিবাদ দমন করতে পারি একদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা নিয়েও আমরা দমন করতে পারি। এর মধ্যে কোনো পার্থক্য নেই। ইস্যুটা হচ্ছে জঙ্গিবাদ দমন করা। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, আমিও মোটামুটি বন্ধু তারেক যেমনটা বলছিলেন যে আসলে আমরা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের সাথেই কিন্তু কাজ করছি এবং এই সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলোর নিবারণ বা প্রতিরোধ বা প্রতিকারের জন্য কিন্তু ভারতের সাথে যেমন আমাদের সহযোগিতা আছে এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার ধারণা যে ভারতের সাথেই কিন্তু 2009 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসবার পর বাংলাদেশে কিন্তু উদ্যোগ নিয়েই কিন্তু ভারতের সিকিউরিটি কনসার্নকে অ্যাড্রেস করেছি আমরা। তো কাজেই সেখানে এই ধরনের সন্ত্রাস বা আন্তঃরাষ্ট্রীয় যে গোষ্ঠীগুলো কার্যকর ছিল সেগুলোর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশই প্রথম উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। এবং তারপর থেকে কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশি সন্ত্রাসী গোষ্ঠী ভারতে আশ্রয় নিয়েছে, ভারত সেখানে তাদেরকে পাকড়াও করার জন্য বা ধরার জন্য সব ইনিশিয়েটিভ নিয়েছে এবং এই দ্বিপাক্ষিকভাবে এই বিষয়টার প্রতি কিন্তু সহযোগিতা চলছে। কাজে এখানে নতুন কিছু না, এটা হয়তো সাম্প্রতিক বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু ঘটনার প্রেক্ষাপটে বিষয়টা হয়তো সামনে এসছে, কিন্তু এমনিতেও দ্বিপাক্ষিকভাবে কিন্তু সহযোগিতা এই বিষয়ে চলমান। শেষ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও কিন্তু আমাদের একই জিনিস চলছে। কাজেই সিদ্ধান্ত বাংলাদেশ, কিন্তু আমরা সকলের সাথে মিলেই কাজ করতে চাই। যার সাথে কাজ করলে আমরা সর্বোত্তম ফল পেতে পারি তার কাছ থেকে সেটুকুই সেই জায়গাতেই আমরা কাজ করব। কাজে এখানে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র বা সিকোয়েন্সিয়ালি করবো কিনা বা সবার সাথে একসাথে করবো কিনা সে সিদ্ধান্ত আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তাদের সাথে সহযোগিতা করবো এবং আমাদের যে সমস্যা, যে জঙ্গিবাদ সমস্যা সেটা আমরা সমাধানের চেষ্টা করব। আঞ্চলিকভাবে এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমরা সক্রিয় থাকব। জি, আপনাদের ডক্টর তারেক শামসুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এম হুমায়ুন কবির, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এ পর্যন্তই।